যখন একটি রাষ্ট্র দুটো রাষ্ট্রের মাঝখানে দুটো সুপার পাওয়ার মাঝখানে থাকবে, তার জিওপলিটিক্যালি ইম্পর্টেন্স, তার স্ট্র্যাটেজিক ইম্পর্টেন্স অনেক বেশি। তো নেপালে আমরা আজকে থেকে না, আপনি যেটা দিয়ে শুরু করলেন, এই 24শে ডিসেম্বর 1999, আমার মনে হয় যতদূর ওটা ওই দিন শুক্রবার ছিল, এবং এই 24শে ডিসেম্বর শুক্রবার 1999 একটা আমাদের প্লেন IC-814 হাইজ্যাক হলো। যখন একটা প্লেন হাইজ্যাক হয়, প্রায় 179টা আমার মনে হয় প্যাসেঞ্জার ছিল, 11 জন ক্রু মেম্বার নিয়ে। একদম। তো এই যে প্লেনটা হাইজ্যাক হলো, তার প্ল্যানিং অনেক লম্বা প্ল্যানিং করতে। কেন নেপাল? এই যে আমি যে রিজন গুলো বললাম, এই জন্য নেপাল বেছে নেওয়া হয়। এবং ISI একটা হাব অলরেডি নেপালে কাজ, কারণ নেপালে যে পাকিস্তান এম্বাসি আছে, সেখানে দেখবেন যদি এম্বাসিতে টোটাল 50 জন থাকার দরকার হয়, 50-55, আপনারা দেখবেন এই পাকিস্তান এম্বাসির নেপালে টোটাল লোক আছে 150 থেকে 250। হ্যাঁ। এবং আপনি আরো আরেকটা দেখবেন যে PIA, পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স, দুবাই থেকে যেটা আসে নেপাল থেকে, দিনে 3টে থেকে 4টে, 30টা প্যাসেঞ্জারও হয় না। কেন এতগুলো ফ্লাইট প্রত্যেক সপ্তাহে 3-4 বার নেপালে ল্যান্ড? আমি সব প্রশ্নগুলো দিলাম। আমরা যে অ্যাঙ্গেলে দেখি, অনেকে সেই অ্যাঙ্গেলে আপনারা দেখেন, আমাদের অ্যাঙ্গেলে দেখে অন্যরকম। পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স দুবাই থেকে সপ্তাহের মধ্যে প্রত্যেক দিন 3টে থেকে 4টে ফ্লাইট। কেন? পাকিস্তান এম্বাসি ইন নেপাল, যেখানে 50-55 জন থাকার কথা, সেখানে প্রায় 200 জন। এরা কারা? তো ISI হটবেড হচ্ছে নেপাল, কারণ তাদের আলটিমেট এম কি? ভারতকে কিভাবে আঘাত করবে? কনভেনশনাল ওয়ারফেয়ারে না। অপারেশন সিন্ধু দেখেছেন, কনভেনশনাল ওয়ারে হাঁটু গেড়ে যায়। একদমই। তো ওরা ইউজ করবে নাশকতার রাস্তা। তো নাশকতার প্ল্যান, জঙ্গিদের ট্রেনিং, জঙ্গিদের ব্রিফিং, এবং শর্ট লিস্টিং অফ স্পাইস, টেস্টিং অফ অ্যাসেট। এই জ্যোতি মালহোত্রা যেরকম ধরা হলো, এই বিভিন্ন রকম ভাবে ভারতকে আঘাত করা যায়, সে মাল্টিপল ওয়ে, জঙ্গি, নাশকতা, স্পাই, ইনফরমেশন, বিল্ডিং আপ অফ অ্যাসেট। আমি কর্নেল চৌধুরী একটা জিস্ট একটু আমাদের ভিউয়ার্সদের দিয়ে দিই, ঠিক যেরকম আপনি ব্রিফ করছেন, তাহলে আমাদের দর্শকরাও এটা রিলেট করবেন খুব সুন্দরভাবে। সেটা হচ্ছে গিয়ে ISI এর যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রটা কি কর্নেল চৌধুরী নিশ্চিতভাবে ব্রিফ করবেন। একবার গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা আপনাদের দেখাই যে ISI ঠিক কি ষড়যন্ত্র করছে। যেরকম কর্নেল চৌধুরী আমাদেরকে ব্রিফ করলেন যে কনভেনশনাল ওয়ারফেয়ারে পাকিস্তান পারে না, কিন্তু ISI এর ষড়যন্ত্র কি দেখুন, নেপাল ভুটান সীমান্ত দিয়ে ভারতের জিহাদিদের অনুপ্রবেশ। তারপর কি ষড়যন্ত্র? এই সীমান্ত দিয়েই হাতিয়ার মানে আর্মস অ্যান্ড অ্যামুনিশনস ভারতে ঢুকছে, ভারতে প্রবেশ করানো হচ্ছে, যাতে করে অনুপ্রবেশকারী জিহাদিদের হাতে সেই সমস্ত অস্ত্র হাতিয়ার পৌঁছে দেওয়া যায় ভারতের বিভিন্ন জায়গায় নাশকতার উদ্দেশ্যে। তারপরে খুব ইম্পর্টেন্ট এই বিষয়টা, কর্নেল চৌধুরী নিশ্চিতভাবে আপনিও দেখছেন এটা, ভারতের নকল টাকা ছাপানো হচ্ছে কোথায় কোথায়, করাচি, লাহোর, কোয়েটা, পেশোয়ারে। ভারতের ফেক কারেন্সি ছাপিয়ে কি করতে চাইছে? তারপরে এবারে এই নকল ভারতীয় টাকা PIA ফ্লাইটে করে কোথায় কোথায় আসছে? নেপাল, ভুটান, বাংলাদেশ, থাইল্যান্ডে পাচার হচ্ছে। এর উদ্দেশ্য কি সেটা সহজে আন্দাজ করাই যাচ্ছে। আরো ব্রিফলি এটা আমাদেরকে বোঝাবেন কর্নেল চৌধুরী। কর্নেল চৌধুরী, এই যে এই জায়গাগুলো আমরা উত্থাপন করার চেষ্টা করলাম গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে, কি ব্যাখ্যা দেবেন? আমি অলরেডি আপনাকে PIA ফ্লাইট আপনি দেখাবার আগেই আমি আপনাদের জানিয়েছি PIA ফ্লাইট কেন আসে, এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল ফ্লাইটে ওখানে 30 জন 40 জন প্যাসেঞ্জার আসে, যেখানে ফ্লাইটের সিটিং ক্যাপাসিটি মোর দ্যান 172, কোনোটা 250, সেখানে 30, 35, 40টা প্যাসেঞ্জার আছে। সবগুলো আমি কোয়েশ্চেন মার্ক রেখে দিয়েছি, ডিটেলসে আমি বলতে পারি না, অত বলা উচিত নয়। সেকেন্ডলি হচ্ছে যে আপনি বারবার এই যে আর্মস অ্যামিনেশন, আমাকে আর্মস অ্যামিনেশন ভারতে ঢোকাতে গেলে জম্মু কাশ্মীর দিয়ে ঢোকাতে হবে। আজকাল খুব ডিফিকাল্ট, বিশেষ করে শীতকালে তো ঢুকতেই পারবে না, কারণ সব পাস বন্ধ হয়ে যায়, এবং কাশ্মীরে যেভাবে ক্লোজ সুপারভিশন এবং দেখাশোনা হয়, সেখান থেকে ঢোকা মুশকিল। তো নেক্সট ইজি রুট, আবার বললাম ইজি রুট হচ্ছে ভুটান, নেপাল, বাংলাদেশ। তো সেইখান থেকে আমরা যদি
নেপাল যেখানে একদমই ভারতের গায়ে লাগানো 1751 কিলোমিটার পোরাস বর্ডার, যে ইচ্ছে যে যখন ইচ্ছে যেতে পারে, সে এইখানে টুরিস্টের মাধ্যম দিয়েও পাঠাতে পারে, যে স্পাই তার মাধ্যম দিয়েও পাঠাতে পারে। তো আর্মস অ্যামিনেশন আমাকে যদি কোথাও ঢোকাতে হয় আমার সবচেয়ে ইজি, অথবা বাংলাদেশ থেকে আমি যদি লোয়ার আসামে শিলচর হাইলাকান্দি ইউজ করি, যেখানে অলরেডি কাট অফ ফ্রম দ্য মেন আসাম, আমার সেখান দিয়েই ঢোকানো ইজি। আর একটা নিশ্চিতভাবে ভুটান, যেখানে আমি বললাম 699 700 কিলোমিটার, সেখানেও জাস্ট একটা পারমিট লাগে, একটা স্ট্যাম্প লাগে, সেখানে বিভিন্ন বাস রোজ ঢুকতে বেরোচ্ছে। এখানেও আমাকে যদি আর্মস অ্যামিনেশন ভারতে ঢোকাতে হয় আমার পক্ষে ইজি। তো পাকিস্তান যদি নাশকতা ছক করে কোনো বড় শহরে, যেমন দিল্লিতে আগে আপনি যদি মনে রাখেন, যারা দেখছেন, কনট প্লেসে ঝামেলা হয়েছে, আন্ডারগ্রাউন্ড মার্কেট কমলা নেহরু মার্কেটে ব্লাস্ট হয়েছে, কনট প্লেসে, এই প্রত্যেকটি লিঙ্ক চলে গেছে নেপাল। কাঠমান্ডু এবং পোখরা এই বিভিন্ন জায়গার থেকে আর্মস অ্যামিনেশন ওরা পাঠিয়েছে, এই উত্তরপ্রদেশ দিয়ে ঢুকেছে। এবং আপনারা যদি মনে রাখে, এই উত্তরপ্রদেশে গোরখপুর এই কমপ্লিট যে বর্ডার আছে উত্তরপ্রদেশে, এটা ভেরি সেন্সিটিভ। এখান থেকে দিল্লি আসতে কয়েক ঘন্টা লাগে, কোনো অসুবিধা লাগে না। ইয়ার থেকে ঢুকতে কয়েক ঘন্টায় দিল্লি পৌঁছে যাবে। তো আমাদের মানে ট্রেনের পথে, বাসের পথে, গাড়ির পথে আমি আর্মস অ্যামিনেশন পৌঁছে দেবো। এবং এই যে টাকা, এই ফেক কারেন্সি কেন? ফেক কারেন্সি তখনই করে যখন এই নাশকতার ছককে আরো ইন্ধন দেয়। কারণ পাকিস্তান তো নিজের গ্যাটের পয়সা খরচা করে ভারতের নাশকতার উপর খরচা করবে না। তো কমপ্লিট কারেন্সিটা ফেক কারেন্সি ছাপানো হয়। সেটা কোনখান দিয়ে ঢোকে? নেপাল থেকে ঢোকে, ভুটান থেকে ঢোকে, বাংলাদেশ, এবং আর একটা জায়গা যেটা বড় আইএসআই হাব এবং অন্যান্য ইন্টেলিজেন্স এজেন্সি, বিশ্বের যত পাশ্চাত্য দেশ আছে তাদের একটা হাব হচ্ছে থাইল্যান্ড, যেখানে এইসব কারবার, এই নাশকতা ছক প্রচুর প্রচুর জায়গায় ওখানে এগুলো যে ছকটা হয়, ট্রেনিংটা না, এগুলো ওইখানে বসে করে। এবং নেপালে আমরা ধরুন যে স্পাই ট্রেনিং, ভারতের যে অ্যাসেট তাকে তুলে এনে তাকে বোঝানো, কি করবে, ইনফরমেশনের ইনফরমার নেয়া, এই করতে আইএসআইরা কিন্তু নেপালের বিভিন্ন জায়গায় একটা হাব বানিয়েছে। এবং আইএসআই যারা মেন অফিসাররা থাকে তারা কিন্তু সব দূতাবাসে, পাকিস্তান দূতাবাসে নেপালে থাকে। এবং ওদের যে নাম্বার আমি বললাম প্রায় 200-র কাছে, এত লোক কোনোদিন দূতাবাসে থাকে না। তো এরা নেপালের বিভিন্ন জায়গায় ঘুরছে, একটাই ওদের লক্ষ্য, ভারতের নাশকতা ছক এবং জঙ্গি কিরকম ভাবে করতে পারে। একদমই। আর ঠিক এই জায়গা থেকে কর্নেল চৌধুরী আমরা আমাদের পরবর্তী আলোচনায় ঢুকবো। সেটা হচ্ছে ভারতের চারপাশে এত প্রতিবেশী, এবং বলা যেতে পারে এত ভালো প্রতিবেশী আমাদের, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, চায়না, এরা সার্বিকভাবে ভারতকে কিভাবে ব্যতিব্যস্ত করা যায়, ভারতের কিভাবে ক্ষতি করা যায়, সেটাই বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে প্ল্যানিং প্লটিং করে চলেছে।